ওয়েলকাম টু মানি টক উইথ দীপ। গত কয়েকদিন ধরে নিফটি আর বিএসই সেন্সেক্সের ওঠানামা ও বিশ্ব বাজারের উত্থান পতন দেখে অনেক বিনিয়োগকারীর মনে একটাই প্রশ্ন, এখন কি বাজারে বড় কোনো পরিবর্তন আসতে চলেছে? ভারতের এনএসই ও বিএসইর বর্তমান পরিস্থিতি কিসের ইঙ্গিত দিচ্ছে? আজকের ভিডিওতে আমরা খুব সহজ ভাষায় আলোচনা করব বাজারে এখন কি হচ্ছে, বাজারে ওঠানামার পেছনে কি কারণ কাজ করছে, সাধারণ বিনিয়োগকারীদের এখন কিভাবে এগোনো উচিত ও নিফটি অ্যানালিসিস করলে চার্ট কি বলছে। দেখুন, প্রথমেই আপনাদের একটু বিশ্বের বাজার সম্বন্ধে জানিয়ে রাখি, কারণ ভারতীয় মার্কেটে এত মন্দা চললেও বা ভারতীয় মার্কেটে এত উত্থান পতন হয়েও মার্কেট একই জায়গায় দাঁড়িয়ে থাকলেও বিশ্বের বাজার কিন্তু খুবই দ্রুত গতিতে দৌড়চ্ছে। এখানে দেখুন ন্যাসড্যাকের আমি চার্টটা খুলে নিয়েছি। ন্যাসড্যাকের দেখুন 26,247 পয়েন্টে চলছে, যেটা প্রায় অল টাইম হাই। এটা ইউএসএর টেক ইন্ডেক্স, যেটা অল টাইম হাইতে চলছে। এর পিছনে কী কী কারণ দেখতে পাওয়া যাচ্ছে দেখুন, ওখানে আনস্টপেবল এআই মোমেন্টাম দেখতে পাওয়া যাচ্ছে, অর্থাৎ এআই এর যত বড় বড় কোম্পানি সবই ম্যাক্সিমামই সব ইউএসএতে, এবং সেগুলোকে প্রায় অপ্রতিরোধ্য গতিতে সেগুলো এগিয়ে চলেছে। আর উল্টো দিকে আমরা আমাদের ভারতের টেকনিক্যাল মার্কেট যদি দেখি বা টেকনোলজি মার্কেট যদি দেখি, সেখানে সেই হারে নতুন করে কোনো ইনভেনশন বা কিছু এআই নিয়ে সেরকম হারে কিছু কাজ চোখে পড়ছে না, যার ফলে আমাদের ভারতীয় মার্কেটের টেকনিক্যাল ইন্ডেক্স কিন্তু থিতিয়েই আছে। আর বিশ্ববাজারে দেখুন টেকনিক্যাল ইন্ডেক্সে আরও এগিয়ে চলেছে, এবং আরও প্রজেকশন কি আসছে না, 770 বিলিয়ন ক্যাপিটাল এক্সপেন্ডিচার আরও হবে, মানে 770 বিলিয়ন আরও ক্যাপেক্স হতে চলেছে। মানে বুঝতে পারছেন কত বড় আকারের এই মার্কেটটা হতে চলেছে। যার মধ্যে বড় বড় কোম্পানিগুলোর দিকে যদি আমরা নজর রাখি, দেখুন এনভিডিয়া, এটাও প্রায় 2%-এর কাছাকাছি আপ ছিল লাস্ট ট্রেডিং সেশনে। এবার দেখুন এএমডি প্রায় 12%-এর কাছাকাছি আপ ছিল। তাহলে বুঝতে পারছেন যে কত বিশাল হারে এই মার্কেটের যে সূচকের যে কোম্পানিগুলো আছে সেগুলো দৌড়চ্ছে। ইন্টেলে দেখুন, ইন্টেলের প্রায় 14% আপ ছিল, এবং ইন্টেলের তরফ থেকে একটা খবরও পাওয়া যাচ্ছে, ইন্টেল শেয়ার সার্চ 15% অন রিপোর্ট অফ প্রিলিমিনারি অ্যাপেল চিপ ডিল। অ্যাপেলের সাথে ইন্টেলের একটা চিপ ডিল হয়েছে। এই ইন্টেলের চিপ অ্যাপেল এবার ইউজ করবে, যার জন্য ইন্টেলের শেয়ারে কিন্তু আমরা দেখতেই পাচ্ছি প্রায় 14% থেকে 15%-এর মতো একটা আপসাইড দেখতে পাওয়া গেছে। এছাড়াও এদের যে আর্নিং গ্রোথ আছে, অর্থাৎ এআই রিলেটেড যেসব টেকনিক্যাল কোম্পানিগুলো আছে ইউএসএতে, তাদের যে আর্নিং গ্রোথ আছে সেগুলো যথেষ্ট ভালো রকমের আর্নিং গ্রোথ দেখাচ্ছে, যার ফলে তাদের কিন্তু ক্যাপেক্সও তারা বেশি করতে পারছে এবং তাদের ঊর্ধ্ব দিকের গতিও অনেক বেশি। এছাড়াও এদের ইকোনমি যথেষ্ট স্ট্রং। ইউএসের সঙ্গে যদিও যুদ্ধ চলছে মিডল ইস্টে, তবুও কিন্তু এদের ইকোনমি যথেষ্ট স্টেবলভাবে গ্রো করে যাচ্ছে, এবং এদের জবস আর স্পেন্ডিং মানি যথেষ্ট ভালো রকমভাবে যেসব চাকরি আছে সেই সব চাকরি ক্ষেত্রে এরা টাকা বিনিয়োগ করছে। এবার দেখুন, বিশ্বে একটা আতঙ্কের খবর জানতে পারা যাচ্ছে, যেটা হান্টা ভাইরাস বলে একটা নতুন ভাইরাস এসছে, যেটা ইঁদুরের মাধ্যমে ছড়িয়ে পড়ছে। এবং দেখুন May 9, 2026-এ, অর্থাৎ জাস্ট কালকেই এই ভাইরাসটার একটা আউটব্রেক দেখতে পাওয়া গেছে এমভি হন্ডিয়াস নামে একটা লাক্সারি ক্রুজ শিপে। এবং এখানে অনেকজন মানুষকে, এই জাহাজের মধ্যে, এই লাক্সারি ক্রুজ শিপের মধ্যে অনেকজন মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়ে পড়েছেন, এবং এর মধ্যে আজকে খবর পাওয়া যাচ্ছে অনেকজন মানুষ মারাও গেছেন। এর সোর্সটা দেখুন, এই সোর্সটা মেনলি এসছে হচ্ছে আর্জেন্টিনার দিক থেকে, এবং এই যে জাহাজটা যেটাতে মেন দেখতে পাওয়া গেছে, এটা আর্জেন্টিনা হয়ে আন্টার্কটিকা, সাউথ জর্জিয়া এগুলো ঘুরে আসছিল। এগুলোর মধ্যে থেকেই সোর্সটা এসছে। মেনলি সন্দেহ করা হচ্ছে আর্জেন্টিনার দিক থেকেই ছড়িয়েছে। এবং গ্লোবাল রেসপন্স যদি বলেন, তাহলে দেখতে পাওয়া যাচ্ছে যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অর্থাৎ হু এটাকে 12টা কান্ট্রিতে এখনও পর্যন্ত এটার প্রভাব দেখতে পাওয়া যেতে পারে বলে জানিয়েছে, এবং এটাকে একটা গ্লোবাল রিস্ক বলে চিহ্নিত করেছে। এর জন্য কি এবার অনেকেরই মনে প্রশ্ন আসছে, এর জন্য কি আবার সেই লকডাউনের মতো সিচুয়েশন হবে বা কোভিড লাইক সিচুয়েশন হবে? এখনও পর্যন্ত কিন্তু ভাইরাসটা সেই হারে বাড়েনি বা সেই হারে ছড়িয়ে পড়েনি, বা কোভিডে যেরকম হারে মানুষের ক্ষয়ক্ষতির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছিলো এই ভাইরাসটা থেকে, এখনও পর্যন্ত সেরকম বড় আকারের কোনো ক্ষয়ক্ষতির সম্ভাবনা দেখতে পাওয়া যায়নি। হ্যাঁ, অবশ্যই যারা আক্রান্ত হচ্ছেন তাদের অনেকেই মারা যাচ্ছেন, কিন্তু এখনও পর্যন্ত সেই হারে এর ব্যাপ্তিটা হয়নি। তাই এক্ষুনি লকডাউনের কিন্তু কোনো সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না। কিন্তু ভবিষ্যতে লকডাউন হবে না এরকম কোনো সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাহলে বুঝতেই পারছেন এটা একটা মার্কেটে আমাদের বড় রকমের প্রভাব পড়তে চলেছে আগামী দিনে। এছাড়াও যদি মিডল ইস্টের দিকটা দেখি, মিডল ইস্টে কিন্তু যুদ্ধ এখনও পর্যন্ত অব্যাহত আছে, যেমন চলার তেমনই চলছে।
মাঝখানে ছোটোখাটো কিছু খবর পাওয়া যাচ্ছিল যে 2-3 দিনের জন্য সিজ ফায়ার হবে বা যুদ্ধবিরতি দেখতে পাওয়া যাবে, কিন্তু তার মাঝখানেও যুদ্ধ চলছে। ওই খবরগুলো এনে মার্কেটকে ম্যানিপুলেট করারই চেষ্টা করা হচ্ছে বলে মনে করা হচ্ছে। এর ফলে দেখুন অয়েল প্রাইস বা তেলের দামের কিন্তু উত্থান পতন লেগেই আছে। একবার $100 কাছাকাছি চলে আসছে, আবার $120 কাছাকাছি চলে যাচ্ছে। তো এর ফলে ক্রুড অয়েলের দাম কিন্তু ওঠানামা করছে। দেখুন ক্রুড অয়েলে ব্রেন্ট ক্রুডের প্রাইস যদি আমরা দেখি, দেখুন 1.23% আপ হয়ে এখন $101.3 চলছে। আচ্ছা, এখানে $101.3 আমরা খাতায় কলমে দেখতে পেলেও কিন্তু অরিজিনাল যে ক্রুড বাস্কেট, যেটা দিয়ে এক একটা দেশ কেনাকাটা করে, সেক্ষেত্রে আমাদের ভারতের কিন্তু বিদেশ থেকে যখন তেল কিনে আনছে তখন এক একটা ক্রুড বাস্কেটে ব্যারেল প্রতি দাম প্রায় $150 উপরে কিন্তু পেমেন্ট করতে হচ্ছে। এখানে $101 দেখলেও ভারতকে কিন্তু বিদেশ থেকে তেল আনার সময় প্রায় $150 ওপরে পেমেন্ট করে আনতে হচ্ছে, যেটার ইম্প্যাক্ট আমরা কিছুদিনের মধ্যেই আমাদের ইকোনমিতে দেখতে পাবো, এবং যার ফলে কোম্পানির যে আর্নিং গ্রোথ সেগুলোও কিন্তু নিচের দিকে দিয়ে যাবে, এবং আমাদের যে ইনফ্লেশন আছে, ইনফ্লেশন কিন্তু ওপরের দিকে যাওয়ারই চান্স আছে, যেটা আমাদের মার্কেটের পক্ষে খুব একটা আশাব্যঞ্জক নয়। এবার দেখুন আরও একটা খবর পাওয়া যাচ্ছে, ইন্ডিয়ান সেলার ডাইস 4 ইঞ্জুরিজ আফটার বোট ক্যাচেস ফায়ার সিঙ্কস নিয়ার হরমুজ। অর্থাৎ হরমুজের কাছে ভারতীয় একটা জাহাজে আগুন ধরে গিয়ে 4 জন ইনজিওর হয়েছে এবং একজন নাবিক মারা গেছেন। এখানে দেখুন বলছে যে সেলার ফ্রম গুজরাট কিল্ড অ্যাজ ইন্ডিয়ান শিপ কামস ইন্টু ডাইরেক্ট লাইন অফ ফায়ার ইন স্টেট অফ হরমুজ। অর্থাৎ হরমুজের কি হচ্ছিল না, একদল এক পক্ষের সঙ্গে অন্য পক্ষের ফায়ারিং চলছিল, তার মাঝখানেই জাহাজটা এসে পড়ার জন্য কি হয়েছে না, এই জাহাজের ওপরেও অ্যাটাক হয়ে গেছে। অর্থাৎ এক পক্ষ একদিকে আর অন্য পক্ষ আর একদিকে যুদ্ধ চলছে, এবং এদের মাঝখানে গোলাগুলির মাঝখানেই জাহাজটা এসে গেছে, ডাইরেক্ট লাইন অফ ফায়ারে চলে এসেছে, যার ফলে এই জাহাজেও ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই নাবিকও মারা গেছে। এছাড়াও খবর পাওয়া যাচ্ছে ইউএস জেট ইরানের শিপের ওপর অ্যাটাক করেছে নিয়ার ওমানের কাছাকাছি অ্যাটাক করেছে, এবং মাল্টিপল ক্যাজুয়ালিটির খবর পাওয়া যাচ্ছে, যেটা খুবই একটা দুঃখজনক খবর। এক্ষেত্রে ইউএস কি বলেছে, ইট হ্যাজ টার্গেটেড ইরানিয়ান মিলিটারি ফেসিলিটিস আফটার রেসপন্ডিং টু অ্যাটাক অন নেভি শিপস। ইউএসের নেভির ওপর অ্যাটাক হওয়ার পরে ইউএস কী করেছে না, ইরানের মিলিটারি বেসের ওপরেও অ্যাটাক করতে আরম্ভ করেছে। এবং ইরান বলছে, ইরান সিজ ট্যাঙ্কার গালফ অফ ওমান অ্যাজ ইউএস ডিজেবলস 2 শিপস। অর্থাৎ ইরান বলছে ইরানের 2টো শিপকে গালফ অফ ওমানের কাছাকাছি ইউএস সিজ করে রেখেছে বা আটক করে রেখেছে, যার জন্য ইরান কিন্তু অ্যাটাক করেছে। ইউএস অ্যান্ড ইরান আর নো ক্লোজার টু এন্ডিং ওয়ার, তেহরানস রেসপন্স অ্যাওয়েটেড। অর্থাৎ তেহরানের এখনও রেসপন্স অ্যাওয়েট আছে, কিন্তু ইউএস আর ইরানের এক্ষুনি যুদ্ধ থেমে যাওয়ারও কোনো খবর পাওয়া যাচ্ছে না। এছাড়াও এর মধ্যে দেখুন আর একটা বড় ব্রেকিং নিউজ পাওয়া যাচ্ছে যে ইউএসএ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চায়নায় আসছে, চায়নার প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দেখা করার জন্য। কবে আসছে দেখুন, 14 থেকে 15ই মে 2026, অর্থাৎ নেক্সট উইকেই আসছে, যার জন্য নেক্সট উইকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে। এবং ফার্স্ট টাইম চায়নায় আসছে প্রায় 10 বছর পরে ট্রাম্প চায়নায় আসছে শি জিনপিংয়ের সঙ্গে দেখা করার জন্য। কবে আসছে ডেটটাও দেখেন, 14 থেকে 15ই মে 2026, অর্থাৎ নেক্সট উইকেই কিন্তু ট্রাম্প চায়নায় আসছেন। এবং চায়নায় এসে কী বিষয়ে কথা হতে পারে দেখুন, ইরান ক্রাইসিসের বিষয়ে কথা হতে পারে, কারণ এটা একটা টপ প্রায়োরিটিতে আছে, যেহেতু চায়না কী করে, চায়নার ম্যাক্সিমাম যে এনার্জি সোর্স, যেটা ক্রুড অয়েল বা এনার্জির যাবতীয় যা কিছু আছে সব কিছুই 80% প্রায় কিন্তু ইরান থেকে আনে। এবং ইরানের এই ক্রাইসিসটা নিয়েই কিন্তু, এবং স্ট্রেট অফ হরমুজ নিয়েও কিন্তু একটা আলাপ আলোচনা হবে। এছাড়াও রেয়ার আর্থ মিনারেল, জানেন রেয়ার আর্থ মিনারেল ছাড়া সমস্ত রকমের সব কিছুই কিন্তু অচল হয়ে যাবে। এই যত রকমের টেকনোলজিক্যাল জিনিস, এত রকমের চিপ, এটিএম কার্ড, গাড়ির যে চিপ, সেই সব চিপ, এবং মিলিটারি ইকুইপমেন্ট বানানো, এই সব কিছুতেই কিন্তু রেয়ার আর্থ মেটেরিয়াল লাগে। এবং আমরা বর্তমানে জানি রেয়ার আর্থ মেটেরিয়ালের সবথেকে বড় সংগ্রহ বা সবথেকে বড় স্টক বা সবথেকে বড় সাপ্লাই যাই বলুন না কেন, সেটা আছে চায়নার হাতে। তো চায়নার সঙ্গে ইউএসএও কিন্তু এই বিষয় নিয়ে একটা কথাবার্তা চলতে পারে। ইউএসএ চাইবে যে চায়নার থেকে রেয়ার আর্থ মেটেরিয়ালের সাপ্লাইটা যেন স্টেবল থাকে। এরপর দেখুন পরের সপ্তাহে যদি আমরা দেখি যে মার্কেট কদিন চলবে, মার্কেট কিন্তু 5 দিনই চলবে। দেখুন পরের সপ্তাহে কোনো ছুটি দেখতে পাওয়া যাচ্ছে না, এটা আমি এনএসি হলিডে লিস্ট থেকে আপনাদের দেখাচ্ছি। দেখুন এর পরে ছুটি আছে, 1 মে ছুটি ছিল, এর পরে ছুটি আছে 28 মে, অর্থাৎ একদম মে মাসের লাস্ট উইকে ঈদের একটা ছুটি আছে। তাছাড়া কিন্তু মে মাসে আর কোনো ছুটি নেই, অর্থাৎ পরের সপ্তাহে 5 দিনই মার্কেট খোলা থাকছে। এরপর যদি আমরা আমাদের ভারতীয় মার্কেটে এফআইআই ডিআইআই বাই সেল অ্যাক্টিভিটিটা একটু দেখি, তাহলে দেখতে পাবো ডিআইআই অর্থাৎ ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টর
6,748 কোটি টাকার বাইং করেছে, এবং উল্টো দিক থেকে দেখতে গেলে এফআই অর্থাৎ ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর 4,110 কোটি টাকা সেলিং করেছে। এছাড়াও যদি আমরা দেখি যে ইন্ডিয়ান রুপির ডলারের এগেনস্টে কী অবস্থা, ডলারের এগেনস্টে দেখুন প্রায় 94.43 অর্থাৎ প্রায় $95 কাছাকাছি $1 প্রতি 95 রুপিসের কাছাকাছি ঘোরাফেরা করছে, যেটা রুপির ক্ষেত্রে খুবই বাজে দিক, বা আমাদের ভারতীয় মুদ্রার ক্ষেত্রে খুবই বাজে দিক। ডলারের এগেনস্টে অনেকটাই পতন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এরপর দেখুন মার্কেটের মুড ইন্ডেক্স যদি আমরা দেখতে চাই, তাহলে দেখতে পাবো যে মার্কেট মুড কিন্তু গ্রিড থেকে এক্সট্রিম গ্রিডের দিকে যাচ্ছে, অর্থাৎ সাধারণ মানুষের মনে এখনও পর্যন্ত আশা আছে মার্কেট এখান থেকে হয়তো আরও উপরের দিকে যাবে। এই আনন্দে তারা আরও বেশি বেশি করে মার্কেটে ইনভেস্টমেন্ট করছে, এবং তাদের মনে এখনও পর্যন্ত কিন্তু লোভটা কাজ করছে। আমরা কিন্তু এটা ওয়ারেন বাফেটের কথা থেকে আমরা এটা জানতে পারি যে বি ফিয়ারফুল হোয়েন এভরিওয়ান আর গ্রিডি। যখন এই দেখছেন সবাই যখন এই গ্রিডের দিকে যাচ্ছে ইন্ডেক্স, তখন কিন্তু আপনাকে ফিয়ারফুল থাকতে হবে, মানে মার্কেটে কিন্তু বড় একটা মুভমেন্ট নিচের দিকে হলেও আসতে পারে। এবার চলুন দেখে নিই আমরা নিফটির চার্টটা অ্যানালিসিস করে নিফটি কী বলছে। দেখুন এখানে আপনাদের সামনে আমি নিফটির চার্টটা খুলে নিয়েছি। নিফটির চার্টটাতে যদি একটু নজর রাখি তাহলে কিন্তু দেখতে পাবো, দেখুন আপনাদেরকে আগেই বলেছিলাম যে 24,300 এই যে লেভেলটা আছে, এই লেভেল থেকে 23,300 এই লেভেলের মধ্যে এখন মার্কেট থাকবে, এবং এই জায়গাটাতে কিছুদিন কনসলিডেশন করবে। তাই করছে, দেখুন মার্কেট এই জায়গাটাতে কিন্তু অনেকটাই কনসলিডেশনে আছে। এখানে দেখুন এই জায়গাটা থেকে কিন্তু বেরোতে পারছেন, এই যে একটা চ্যানেল আছে, এই চ্যানেলের মধ্যে থেকে কিন্তু বেরোতে পারছেন, এবং 24,300-র উপরে কিন্তু মার্কেট এখনও পর্যন্ত একবারও ঠিকমতোভাবে ক্লোজিংই দেয়নি। এখানে একবার ক্লোজিং দিয়েছিল, কিন্তু তারপরেই দিন আবার এই রেঞ্জের মধ্যে ঢুকে গেছে। এবার যখন এতটা নিচে নেমে এখানে একটা গ্যাপ, আগেই বলছি গ্যাপটা কিন্তু মার্কেট ফিল করতে আসতে পারে, এতটা নিচে নেমে মার্কেট এই নিচ থেকে উপরের দিকে যায় এবং গিয়ে সেখানে কনসলিডেশন করে, এই ক্ষেত্রে কিন্তু একটা চান্স আপনাদের জানিয়ে রাখি যে এই ক্ষেত্রে কিন্তু মার্কেট আবার নিচের দিকে আসার চান্স থাকে প্রায় 70%, এবং উপরের দিকে যাওয়ার চান্স থাকে প্রায় 30%। অর্থাৎ মার্কেটে কিন্তু এখানে একটা বড় ট্রিগারের জন্য মার্কেট ওয়েট করে। এখানে যদি একটা খুব বড় পজিটিভ ট্রিগার আসে তাহলে কিন্তু এখান থেকে 24,300 ছাড়িয়ে উপরের দিকে যেতে পারে, যেটার চান্স 30%-এর মতো আছে। এবং এখান থেকে আগামী সপ্তাহতেই আমরা ট্রিগার পেয়ে যাবো বলে আশা করা যাচ্ছে। যে এখান থেকে যদি কোনো খারাপ খবরের ট্রিগার পাওয়া যায় তাহলে কিন্তু মার্কেট আবার ডাউনে আসতে পারে, যেটার চান্স প্রায় 70%-এর কাছাকাছি, এবং মার্কেট আবার কিন্তু 24,300-র কাছাকাছি আসতে পারে, এবং আবার এখান থেকে একটা বাউন্স ব্যাক করে আবার উপরের দিকে যেতে পারে, বা 24,300 লেভেলে এসে কনসলিডেট করতে পারে, 23,300 লেভেলে এসে কনসলিডেট করতে পারে। এবং এই যে গ্যাপটা আছে, এই গ্যাপটা কিন্তু মার্কেট ফিল করতে আসতে পারে। আর মার্কেট যদি একবার 24,000-এর নিচে ক্লোজিং দেয় তাহলে কিন্তু 24,000 লেভেলটা তখন একটা স্ট্রং রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে, তখন তার উপরে যাওয়ার জন্য কিন্তু মার্কেটকে রীতিমতো কাঠখড় পুড়িয়ে তবেই তার উপরে যেতে হবে, বা 24,000 লেভেলে উপরে যেতে কিন্তু ভালো রকম স্ট্রাগল করতে হবে। এখন দেখুন 24,176 পয়েন্টে আছে, মানে 24,000 লেভেলের থেকে জাস্ট একটু উপরেই আছে মার্কেট, কিন্তু 24,000-এর নিচে এলে এই 23,300 লেভেলটাকে কিন্তু আপনাদের ওয়াচে রাখতে হবে, এই লেভেলের কাছাকাছি আসতে পারে। তাহলে আমরা কি বুঝছি, শেয়ার বাজারে অস্থিরতা কিন্তু নতুন কিছু নয়, কিন্তু অস্থির সময়েই সবথেকে বেশি দরকার ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়া। স্বল্প মেয়াদে ওঠানামা দেখে আতঙ্কিত হবেন না, দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি নিন, ও ভালো ভালো কোম্পানি ও ভালো মানের মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করুন, এবং কোনো খারাপ স্টক বা জাঙ্ক স্টক যদি ভুল করেও কিনে থাকেন তাহলে এটাই আপনার কাছে লাস্ট চান্স থাকবে তা থেকে এক্সিট করে বেরিয়ে যাওয়ার, এবং ভালো কোনো কোম্পানিতে বিনিয়োগ করার। সবসময় আপনার ক্যাপিটাল প্রোটেকশানকেই আপনার ফার্স্ট প্রায়োরিটি দেওয়া উচিত। আপনার মতে ভারতীয় বাজারে আরও পতন আসতে চলেছে নাকি বড় কোনো র্যালি আসতে চলেছে, কমেন্ট করে অবশ্যই জানান। তাহলে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে এবং নতুন কোনো অ্যানালিসিসের সাথে। ধন্যবাদ।